ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুপ্ত যুগের তৃতীয় পর্ব নিয়ে। আমাদের আলোচনার বিষয় সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, এবং পূর্ব ভারতের দিকে গুপ্ত শক্তির বিস্তার নিয়ে। ইতিহাসের পাতায় কিছু কিছু শাসক থাকেন যারা শুধু রাজ্য শাসন করেন না, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক মানচিত্র বদলে দেন। আজকের গল্প এমনই এক সম্রাটকে নিয়ে, যাকে অনেক ইতিহাসবিদ বলেন ভারতের নেপোলিয়ন। তিনি হলেন সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত ও কুমারী দেবীর পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে আসেন তাদের পুত্র সমুদ্রগুপ্ত। তখন গুপ্ত সাম্রাজ্য উত্তর ভারতে শক্তিশালী হয়ে উঠতে শুরু করছে, কিন্তু এখনও পুরো উপমহাদেশে তাদের নিয়ন্ত্রণে নয়। পূর্ব ভারত, বাংলা অঞ্চল, দক্ষিণ ভারত, এমনকি উত্তর ভারতের অনেক অংশেও তখন ছিল স্বাধীন বা আধা স্বাধীন রাজ্য। আর ঠিক তখনই শুরু হয় সমুদ্রগুপ্তের দিগ্বিজয় অভিযান। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ সামরিক কৌশলী। সমুদ্রগুপ্ত বিশ্বাস করতেন একটি সাম্রাজ্যকে শক্তিশালী করতে হলে শুধু রাজধানী নয়, চারপাশের অঞ্চলগুলোকেও নিয়ন্ত্রণে আনতে হবে। আর সে কারণেই তিনি শুরু করেন একের পর এক সামরিক অভিযান। সমুদ্রগুপ্তের বিজয় অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায় আলাহাবাদ স্তম্ভলিপিতে। এই স্তম্ভলিপি রচনা করেছিলেন তার সভাকবি হরি সেন। সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কোন কোন রাজ্য তিনি জয় করেছিলেন, কোথায় যুদ্ধ করেছিলেন এবং কিভাবে তিনি নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। প্রথমে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের বিভিন্ন রাজ্য দখল করেন। অনেক ছোট ছোট রাজ্য সরাসরি গুপ্ত সাম্রাজ্যের অংশ হয়ে যায়। কিছু রাজ্য আবার আত্মসমর্পণ করে করদ রাজা হিসাবে থেকে যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ সময় থেকেই পূর্ব ভারতের অঞ্চলগুলোর উপর গুপ্ত প্রভাব আরও শক্তিশালী হতে শুরু করে। আজকের বাংলাদেশের সাথে সম্পর্কিত অঞ্চল, বিশেষ করে পুণ্ড্রবর্ধন অঞ্চল, ধীরে ধীরে গুপ্ত প্রশাসনিক প্রভাবের অধীনে আসে বলে ঐতিহাসিক সূত্রে ধারণা পাওয়া যায়। পুণ্ড্রবর্ধন বলতে সাধারণত বর্তমান বাংলাদেশের বগুড়া, রাজশাহী ও আশেপাশের অঞ্চলকে বোঝানো হয়। অর্থাৎ সমুদ্রগুপ্তের উত্থান শুধু উত্তর ভারতের ইতিহাস বদলায়নি, তার প্রভাব পৌঁছেছিল আজকের আমাদের বাংলাদেশে। বাংলা অঞ্চল তখন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানকার উর্বর ভূমি, নদীপথ এবং বাণিজ্যিক যোগাযোগ সাম্রাজ্যের জন্য ছিল বিশাল সম্পদ। সমুদ্রগুপ্ত বুঝতে পেরেছিলেন পূর্ব ভারতকে নিয়ন্ত্রণে আনা মানে অর্থনৈতিক শক্তিকে আরও মজবুত করা। এরপর তিনি দক্ষিণ ভারতের দিকে অভিযান চালান। ইতিহাস বলে তিনি বহু দক্ষিণ ভারতীয় রাজ্যকে পরাজিত করেছিলেন, তবে তিনি সব জায়গায় সরাসরি শাসন চাপিয়ে দেননি, বরং অনেক রাজাকে করদ রাজা হিসাবে রেখে দেন। এটি ছিল তার রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয়, কারণ দূরের অঞ্চলগুলোকে সবসময় সরাসরি শাসন করা কঠিন। তাই তিনি এমন এক ব্যবস্থা গড়ে তোলেন যেখানে স্থানীয় রাজারা নিজেদের শাসন বজায় রাখবে, কিন্তু গুপ্ত সম্রাটের অধীনে থাকবে। এই নীতির ফলে সাম্রাজ্য বড় হয়, বিদ্রোহ কমে এবং কেন্দ্র আরও শক্তিশালী হয়। তবে সমুদ্রগুপ্ত শুধু যুদ্ধপ্রিয় সম্রাট ছিলেন না, তার মুদ্রায় দেখা যায় তিনি বীণা বাজাচ্ছেন। অর্থাৎ তিনি সঙ্গীত ও সংস্কৃতিরও পৃষ্ঠপোষক ছিলেন। যুদ্ধক্ষেত্রে যেমন ছিলেন কঠোর, সংস্কৃতি জগতে তেমনি ছিলেন শিল্পীপ্রেমী। আর এ কারণেই তার সময়ে গুপ্ত সাম্রাজ্যের ভিত আরও শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তীতে যে গুপ্ত স্বর্ণযুগের কথা আমরা শুনি, তার প্রকৃত ভিত্তি গড়ে ওঠে সমুদ্রগুপ্তের সময়ে। একদিকে সামরিক শক্তি, অন্যদিকে প্রশাসনিক দক্ষতা আর সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা। সব মিলিয়ে গুপ্ত সাম্রাজ্য পরিণত হয় উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী শক্তিতে, এবং সেই শক্তির প্রভাব পৌঁছে যায় বাংলা অঞ্চলসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায়। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের প্রতিটি পর্ব নিয়মিত দেখতে চাইলে আমাদের সাথে থাকুন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব গুপ্ত ইতিহাসের এক রহস্যময় অধ্যায়। এক সম্রাট, এক কিংবদন্তি দরবার আর কিছু বিখ্যাত জ্ঞানী ব্যক্তি।
ইতিহাস যাকে মনে রাখে বিক্রমাদিত্য ও তার নবরত্ন সভা নামে। আসছি খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।